নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আবারও একটা অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে মুখোমুখি বসেছি ভিডিও বানানোর জন্য। সো সবাইকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমার প্রেগনেন্সি নিউজের যেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেখানে প্রত্যেকের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তাদের জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবেই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, উইশ করো যাতে করে সব কিছু নর্মাল সুস্থভাবেই হয়। আর বেশ কয়েকদিন হলো যে আমি ভিডিও বানাতে পারছিলাম না, তার একটা কারণ হচ্ছে যে শরীর আমার ঠিক ছিল না। তার সঙ্গে মাঝে তাও আমরা যে ট্রাভেলগুলো করলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলো আমি আজকে আমার পুরো ফার্স্ট ট্রাইমস্টারের যেই জার্নিটা ছিল, মানে কি আমি ফিল করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মনে হয় যারা নতুন মা হতে চলেছে বা আমার মতোই যারা এই ফেজের দিকে চলছে, মানে যাচ্ছে এই ফেজের মধ্যে, তারা হয়তো কিছু না কিছু আমাকে রিলেট করতে পারবে। আর সঙ্গে কিছু জিনিস যেগুলো আমি মিস্টেক করেছি বলতে পারি সেগুলো আমি আরও স্পেশালি হাইলাইট করতে চাই, যাতে করে তোমরা যারা এই হয়তো 1 মান্থ প্রেগনেন্ট হয়েছো বা প্ল্যান করছো কয়েকদিনের মধ্যে কনসিভ করবে, তারা এই যেই সমস্ত স্ট্রেসগুলো আমি নিয়েছি সেগুলো যেন তোমরা না নাও। তো চলো প্রথমেই আমি আমার পুরো ফার্স্ট ট্রাইমস্টারের জার্নিটা বলি। প্রথমেই প্রেগনেন্সি পজিটিভ হওয়ার বুঝতে বুঝতে আমাদের প্রায় 1 মাসের থেকেও একটু বেশি সময় চলে যায়, যেটা আমাদের জন্যও হয়েছে। তবে হ্যাঁ, মোটামুটি আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ এটা পজিটিভ। শরীরে আমি অনেক ধরনের সমস্যা ফিল করছিলাম, যেমন অনেকক্ষণ ধরে কিছু কাজ করার পর আমার একটু মনে হতো যে আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে বা আমার একটু উইকনেস লাগছে। আর তোমরা তো জানোই যে আমি মাঝেও প্রচণ্ড ট্রাভেল করেছি, প্রেগনেন্সি কনসিভ করেছি যেই মাসে, সেই মাসেও আমি এদিক ওদিক বাড়িতে যখন ছিলাম বেসিক্যালি, তখন আমি এদিক ওদিক অনেক দূর বাইকে করে ঘুরতে গেছি বা কোনো কাজের জন্য গেছি, এদিক ওদিক গিয়েছি। তো সেক্ষেত্রে না আমার মাঝে মাঝে ফিল করতাম, যখন রোদ ঠান্ডা ছিল ডিসেম্বরের দিকে, কিন্তু তাও যখন হালকা একটু বেশি রোদ হতো বা কিছু হতো বা অনেকটা সময় আমি যদি না খেতাম, তখন আমার না কেমন একটা অস্বস্তিকর ফিল হতো। তখন মনে হতো যেন মাথাটা হালকা হালকা ঘুরছে, কেমন একটা নজিয়া ফিল হচ্ছে, সেটা হতো। তাছাড়া যে বিশাল চেঞ্জেস সেটা নয়, তবে হ্যাঁ একটা কেমন লেজিনেস আমার মধ্যে একটু ছিল। তবে আমি সেটা ইগনোরই করতাম। তখন মনে হতো আরে ঠান্ডা ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্য হয়তো কোল্ড কাফের জন্যও মনে হচ্ছে। তবে ওইটারই একটা সিমটমস বলতে পারো। আর সঙ্গে জাস্ট আমার যে নেক্সট পিরিয়ডসের ডেটটা, ওই সময়ের মধ্যে যেটা হয় যে নর্মাল হালকা একটু পেন ফিল হচ্ছিলো, যেমন নর্মালি পিরিয়ডসের সময় হয়, তার সঙ্গে একটা কেমন অদ্ভুত একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। যেমন মেবি আমার তখন প্রসেসই হচ্ছিল বা কিছু একটা ব্যাপার। অস্বস্তিকর বলতে মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো যে আজকে আমার প্রচণ্ড ল্যাথার্জিক মনে হচ্ছে, বা আমি সেই রকম যতটা এন্থু নিয়ে কোনো কাজ করি সেই যেন আমি আমার 100% দিতে পারছিলাম না। তো এইভাবে প্রথম 1 মাসটা পুরো চলে। সেটা 1 সপ্তাহ পরে, মানে যে ডেটটা ছিল তার 1 সপ্তাহ পরে আমি চেক করি, আর তখন প্রপার লাইন আসে, পজিটিভ হয়। তারপরে আমরা ডক্টরের কাছে যাই এবং সঙ্গে ব্লাড টেস্ট করানো হয়। তো সেই ওয়াইজ সব কিছু পজিটিভ থাকে এবং ঠিকঠাকই চলে। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়েছে। প্রথম 1 মাস কি 1.5 মাস বলো, আমার সেরকম কোনো সমস্যা খাওয়াতে হচ্ছিল না। তখন মাঝে মাঝে আমার খিদে পাচ্ছিল, মানে অনেকক্ষণ না খেলে আমার মনে হতো যে আমার কিছু একটা খেতে হবে, বা কেমন একটা শরীরটা না হলে কেমন উইক লাগছে বা কেমন একটা মাথা ঝিমঝিম করছে, এরকম মনে হতো। কিন্তু 1.5 মাসের পর থেকে পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে যায়, মানে হয় না যে 365 টার্ন অ্যারাউন্ড বলতে পারো। তখন আমি অ্যাকচুয়াল সমস্যাগুলো ফিল করি, তখন থেকে ফিল করি যে প্রেগনেন্সি অতটাও সোজা নয়। মানে আমার জন্য তো অ্যাকচুয়ালি সোজা ছিল না। সবার বডি ডিফারেন্ট, সবার জন্য আলাদা আলাদা সিমটমস থাকে। তবে আমার জন্য প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে ওঠে ধীরে ধীরে। দেখতাম যে ন্যাচারালি আমি দুপুরবেলা কোনোদিনই ঘুমোই না, আমার অফিস চলে তোমরা জানো, কিন্তু আমার দূরে এত ঘুম পেতো যে আমি মাঝে মাঝে মনে হচ্ছে আমি ঘুমোতে পারছি না বলে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড উইকনেস। আমি ল্যাপটপের সামনে বসে আছি, যেই কাজটা আমি ধরো হয়তো 2 ঘন্টায় কমপ্লিট করতে পারি, সেই কাজটা করতে আমার 3 ঘন্টা টাইম লাগছে। একটা ল্যাথার্জিক ব্যাপার আছে, তার সঙ্গে আমি যা খাচ্ছি সব কিছু ভমিট হয়ে যাচ্ছে। তো আমার যেটা হয়েছে এই লাস্ট 2.5 মাস 3 মাস ধরে বলতে পারো, পুরো জার্নিতে প্রায় 2.5 মাস থেকে 3 মাস আমার প্রচণ্ড ভমিটিং হয়েছে। কিছু একটা খাচ্ছি, এখন খেলাম 10 মিনিট পরেই ভমিট হয়ে যাচ্ছে। প্রথম 1.5 মাস ঠিক ছিল, তারপর থেকে ধীরে ধীরে ওটা শুরু হয়। তারপরে পিক টাইমে গিয়ে তো আমি একদমই ভিডিও বানাতে পারছিলাম না। তার কারণ ছিল শুধু ওইটা একটা রিজন যে আমার প্রচণ্ড উইকনেস, আমি কিছু কাজ করতে পারছি না, বাড়ি একদম এদিক ওদিক সব জিনিসপত্র পড়ে রয়েছে, অথচ আমি পারছি না। আমার মধ্যে মনে হয় সেই ক্ষমতাটাই ছিল না যে আমি অফিস করার পর আবার বাড়ির জন্য কিছু কাজ করব। ইভেন রান্না করতে গিয়েও যখনই মশলাটা কষা হচ্ছে রান্নাতে, সেই যে গন্ধটা, সেটা আমাকে খুবই বাজে লাগতো। ধীরে ধীরে খাওয়াটা পুরো একদম, যে ডাল খেলেও সেটাও বমি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার বমি হতে হতে চলতে থাকে। মাঝে মধ্যে আমরা
প্রচণ্ড টেনশনে পড়ে যেতাম। তবে হ্যাঁ, ডক্টর বারবারই বলতো যে এটা ভীষণ নর্মাল, সবার বডি টাইপ ডিফারেন্ট, সবার প্রেগনেন্সি জার্নি ডিফারেন্ট হয়, তো তোমারও নর্মালি এই সব কিছু চলছে, এটা হয়তো একটা সময় পরে 3 মাস 3.5 মাস পরে ঠিক হয়ে যাবে। তো 3 মাস যখন শুরু হয় আমার, তো তখনও আমার সেম এই জিনিসটা যেন আরও বেশি বেশি হচ্ছিলো। বাট এখন আমার অ্যাকচুয়ালি 4 মাস শুরু হয়েছে এবার। তবে লাস্ট স্ক্যান রিপোর্ট ওয়াইজ যেটা একদম প্রপার বোঝা যায়, সেটা ওয়াইজ আমার বোঝা গেছে যে এখন আমার এই সপ্তাহ থেকে 4 মান্থস শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই সব কিছু তো চলতেই থাকে। আর এই সব কিছু যখন যত সমস্যা হয় তখনই আমরা কি করি না, তার ভিডিও দেখতে থাকি, বা অনেক ধরনের রিসার্চ দেখি, বা দেখি যে ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে কিনা। কারণ প্রথমবার মা হওয়ার মধ্যে একটা অন্য ধরনের কনসাসনেস থাকে, টেনশন থাকে প্রচণ্ড পরিমাণ। তো এই সব কিছুগুলো নিয়েই আমি যেটা ভুল করেছি, আমার মনে হয় যারা এই ফেজের মধ্যে আছে তাদেরও করা উচিত নয়, সেটা হচ্ছে যে আমার এমনিতে নর্মালি কোনো দিন থাইরয়েডের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আমি প্রেগনেন্সি কনসিভ করলাম তারপর থেকে আমার থাইরয়েড একটু হচ্ছে বেশি দেখাই বলতে সেটা আমার TSH লেভেলটা বেশি, মানে আমার থাইরয়েড গ্রন্থি থেকে যতটা পরিমাণ থাইরয়েড প্রডিউস করা প্রয়োজন, থাইরয়েড হরমোন, সেটা হয় না, তার থেকে কম হচ্ছে। তো ইনিশিয়াল যেটা হয়, তারপরে ওটা দেখার পর থেকে ডক্টর আমাকে মেডিসিন দেয়, বাট মেডিকেশনটার মধ্যে না একটু সমস্যা হয়। মানে আমার TSH বাড়া, কিন্তু ডক্টর আমাকে দিয়েছে TSH কমানোর জন্য মেডিসিনস। সেই মেডিসিনসটা আমি পুরো 1 মাস নিই, কারণ অবশ্যই আমাদের মেডিসিনাল অত তো জ্ঞান নেই। হ্যাঁ, রিসার্চ করে দেখছি, এটা ওটা দেখাচ্ছি, কিন্তু তার মধ্যে একটা কনফিউশন যে আমি তো ফাইনাল ডিসিশন নিতে পারবো না, ডক্টর যেটা বলছেন সেটাই বেস্ট। তো আবারও 1 মাস পরে যখন আমরা দ্বিতীয়বার থাইরয়েডের প্রোফাইল চেক করি, তখন আমার সেম TSH সেম জায়গাতেই রয়েছে, TSH কমেনি, মানে বাড়া, মানে যতটা ছিল সেই রকম রেঞ্জেই চলছে, তার থেকে যে কমার কথা আমি মেডিসিনস নিচ্ছি সেটা হয়নি। তখন ডক্টর আমাকে বলে যে আমি যে মেডিসিনসটা নিচ্ছিলাম সেটা চেঞ্জ করে আমাকে অন্য একটা মেডিসিনস নিতে হবে, আর যে কোনো কারণেই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, যে কোনো কারণেই আমার ওই মেডিসিনসটা নেওয়া, মানে ডক্টরের প্রেসক্রাইব করা ভুল হয়েছে। তো এটা উনি বলেছেন। এবার ওনার জন্য এটা খুব নর্মাল ছিল, কিন্তু আমার জন্য খুব টেনশনের ছিল। আর যেহেতু আমার TSH লেভেলটা বাড়া ছিল, তাই জন্য আমি যেটা হয় নর্মালি, এখন সব কিছু তোমার কাছে গুগলে অ্যাভেলেবেল রয়েছে, তো অফকোর্স আমি গুগলে প্রচুর সার্চ করি। যখনই দেখি যে TSH লেভেল বাড়া, মানে বাচ্চার ব্রেনে এফেক্ট করবে, এই হবে, ওই হবে, সেই হবে, TSH এই সাইড এফেক্টে, এইসব পড়ার পর না মাথার মধ্যে আরও বেশি আমি স্ট্রেস নিই। অ্যাকচুয়ালি আমি যতটা স্ট্রেস নিই তার থেকে আমি তন্ময়কে বলি যে দেখ, এইরকম কন্ডিশনের মধ্যে আছে, তো আমাদের সব কিছু ঠিক আছে কি না, বা কী হচ্ছে, সেটাই ভীষণ একটা প্রচণ্ড স্ট্রেসে চলে গেছিলাম আমরা। তারপরে প্রায় 2-3 দিন আমরা আবার দ্বিতীয়বার রিপোর্ট করানো হয়। রিপোর্টের পরেও একটা কেমন সিচুয়েশন থেকে যে কেন কমছে না। তারপর ডক্টরের সঙ্গে কনসাল্ট করি, কারণ ওই সময় উনি ছিলেন না, আর আমিও ছিলাম না এখানে। তারপর ওনার সঙ্গে কনসাল্ট করি, তো উনি আমাকে বলেন যে এটা হচ্ছে খুবই মার্জিনাল হাই, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তোমার টেনশন তখন করতে হতো যদি TSH লেভেল অনেক বেশি হাইফাই হতো, মানে 100, 150 এরকম কিছু হতো, কিন্তু তোমার জাস্ট স্লাইটলি 0.25 বাড়া, তো দ্যাটস নট দ্য ইস্যু, আর ওটা নিয়ে এত বেশি ঘাবড়ে যাওয়ারও কিছু নেই, ঠিক আছে। তো এই কথাটা শোনার পরে নিজেকে অনেকটা ভালো লাগে। আর সেই জন্যই আমি না সবাইকে একটা কথাই বলবো যে ডক্টরের কাছে দেখাচ্ছ, সেই ডক্টর যেটা বলছেন প্রপার সেটাই ফলো করো। আর সে ইউটিউব ভিডিও বলছে এই হবে, এই হতে পারে, এই সিমটমস, মানে ছেলে মেয়ে, এই যে ব্যাপারগুলো আমরা রিসার্চ করি না, এগুলো প্লিজ বন্ধ করো, এগুলোর কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা মানুষের বডি টাইপ আলাদা, প্রত্যেকটা মানুষের যে মানে শরীরে বিভিন্ন ধরনের সিমটম যেগুলো হবে সেগুলো সব ডিফারেন্ট হবে। তুমি আমি যেমন এক নয়, সেরকম আমাদের সিমটমসও এক হতে পারে না। আরও অনেক ধরনের আমি ভিডিও দেখতে পাচ্ছি যেখানে সবাই বলছে আরে প্লাজেন্টা পজিশন আর বাচ্চার হার্ট রেট থেকে নাকি বোঝা যায় যে বাচ্চার কি হবে, ছেলে বা মেয়ে। এটা নিয়ে প্রচুর ভিডিওস রয়েছে, ইউটিউবে বলো, সোশ্যাল প্ল্যাটফর্মে বলো। আর এইগুলো নিয়ে আমার মনে হয় কেউই কোনো ফালতু মানে একটা এক্সপেকটেশন নিয়ে বসে দেখো না যে এটাই হবে, বা এটা হলো না কেন আমার, তাহলে তো আমার এটাই হবে। যাদের ছেলের পছন্দ তারা হয়তো মেয়ে ভেবে শুধু স্ট্রেস নিচ্ছ এখন থেকে, সেটা একদমই নয়। মানে নর্মাল মানুষজন আমাদের মতো, তোমার আমার মতো, যারা ডক্টর
নয়, তারা এরকম বলছে যে প্লাসেন্টা পজিশন যাদের পোস্টেরিয়ার তাদের নাকি হচ্ছে ছেলেই হবে, আর যাদের হচ্ছে ইন্টেরিয়ার তাদের মেয়েই হবে। তো এরকম কোনো ব্যাপার নেই, আর এগুলো পুরোপুরি মিথ। আর এই সব জিনিসগুলো পড়াশুনো করে মানে রিসার্চ করে বা এইসব পড়ে বা এইসব ভিডিও দেখে যে সমস্ত নতুন মা মানে শুধু শুধু স্ট্রেস নিচ্ছ, তারা প্লিজ নিও না। কারণ আমি আমার থাইরয়েডের এক্সাম্পলটাই তোমাদেরকে বললাম। আর শুধু তাই নয়, আমি অ্যাকচুয়ালি একজন ডক্টরের কাছে কনফার্ম হতে পারছিলাম না, তারপর আমাদের ফ্যামিলি ডক্টর মানে তন্ময় দাদার সঙ্গে কথা বললাম, তো ওখান থেকেও জানলাম যে বললো যে সব ঠিক আছে, ইটস মার্জিনাল হাই, আর যেখানে দেখাচ্ছ সেখানেই দেখাও, একটা ডক্টরের স্টিক থাকো। তো আমার মনে হয় এগুলো নর্মাল ব্যাপার, যেগুলো তোমাদের যারা এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ আমার মতো, তারা তো অবশ্যই এইগুলোই ফলো করো। আর দ্বিতীয়ত তোমরা না অনেকেই আমার ওই প্রেগনেন্সি ভিডিওটাতে কোয়েশ্চেন করেছো যে আমরা কি যোগা করতে পারি আফটার ওভ্যালিউশন ইভেন। তো হ্যাঁ, আফটার কনসিভ করার পরেও আরামসে যোগা করা যায়, কারণ আমার ডক্টর প্রথম থেকেই বলেছেন, মানে আমাকে তো এটাই বললেন যে তোমার মধ্যে আমি সেরকম কোনো সিমটমিক্যাল ডিফারেন্ট দেখতে পাচ্ছি না, উইকনেস এগুলো ঠিকঠাক আছে, আর তুমি আরামসে নিজের মতো হালকা এক্সারসাইজ যদি তুমি আগেও করতে তো এখনও করো, এরকম কোনো ব্যাপার নেই। শুধু আমাকে যেটা করতে উনি মানা করেছিলেন সেটা হচ্ছে যে বাকেট ভর্তি বা কিছু জল বা হচ্ছে ভারী কিছু না ওঠাতে, বেশ এটাই বললেন যে 2-3 মাস এইটুকু করো না, বাকি সবই করতে পারো তুমি। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে শুয়েই থাকতে হবে, বসেই থাকতে হবে, আমি কোনো কাজ করতে পারবো না, আমি কোনো স্ট্রেস নিতে পারবো না, এরকম কোনো ধরনের সমস্যা নেই। শরীর যদি তোমাকে সাথ দেয়, তোমার মনে হচ্ছে হ্যাঁ তুমি মাথা ঘুরে পড়ে যাবে না বা তুমি ভালো আছো, তার মানে তুমি সব কিছু করতে পারবে, হালকা হালকা যোগা সব কিছু করা যায়। তবে হ্যাঁ, আমার মনে হয় যেহেতু যাদের ভমিটিং বা এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের ওই ফেজটা না খুব ডিফিকাল্ট হয়, মানে আমি নিজে ফেস করছি, এখনও অফকোর্স অনেকটা বেটার, তবে আগের সময়টা আরও খারাপ ছিল। তখন আমি নিজেও যোগাও করতে পারিনি, কিছুই করতে পারছিলাম না, কারণ আমার নিজেকে উঠতেই ইচ্ছে করছিল না বেড থেকে। সারাদিন অফিস করার পরে আমার মনে হতো যে সত্যি কথা বলতে 10%ও এনার্জি বেঁচে নেই যে আমি কিছু করব, মানে আমার জন্য ওয়াশরুম যেতেও যেন বিশাল একটা টায়ার্ডনেস রয়েছে এরকম মনে হতো। তো এটা ছিল। আরেকজন তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো যে পিসিওএস ছিল আমাদের, কিন্তু এখন ভালো হয়ে গেছে, তারপরেও আমার প্রেগনেন্সি পজিটিভ হচ্ছে না। সব কিছু হচ্ছে একটা সময় লাগে, আর তার সঙ্গে আরেকটা ব্যাপার যে কোনো কিছু স্ট্রেস নিয়ে হয় না, বাচ্চা অবশ্যই স্ট্রেস নিয়ে হবে না, স্ট্রেস নিও না, লাইফস্টাইলটা একটু চেঞ্জ করো, হেলদি খাবার খাও, হেলদি রুটিনের মধ্যে রাখো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যোগা করো, দেখবে খুব তাড়াতাড়ি পজিটিভ অবশ্যই হবে। আর আরও একটা কোয়েশ্চেন যেটা আমি বারবার অনেকেই জিজ্ঞেস করেছে, তার মধ্যে হচ্ছে যে প্রেগনেন্সির পর হোয়াইট ডিসচার্জ কি ক্ষতিকর না, এর কি হচ্ছে বা নর্মাল। একদমই নর্মাল ব্যাপার, আমিও প্রথম ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, ডক্টরকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন ভীষণই নর্মাল। আর হোয়াইট ডিসচার্জ হচ্ছে মানে তুমি এটুকু জানো যে তোমার প্রেগনেন্সি ফেজের মধ্যে তোমার বডি ওই বেবিটার সঙ্গে সুন্দর করে অ্যাডজাস্ট করছে, তো এর মধ্যে খারাপ কিছু নেই, এই নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, তো আর কোনো সমস্যার কারণও নয়। তো এটা ছিল, আশা করি সব কিছু আমি ডিটেলে বললাম। আর এই যে আমার ওভারঅল 3 মাসের জার্নি, খারাপ ভালো মিশিয়ে মোটামুটি ছিল। আমি জানি না আগে কি হতে চলেছে, তবে সত্যি কথা বলতে একটা জিনিস আমি খুব ভালোভাবে ফিল করছি যে এই সময় না মা বাবার থাকা খুব জরুরি, মানে মায়ের থাকা স্পেশালি খুব জরুরি। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, সে যদি তার মায়ের সঙ্গে থাকে না, তাহলে মনে হয় অনেক সমস্যা আরও বেশি তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আর আমার জন্য যেটা হয়েছে যে আমি পুরো বাড়িতে সারাদিন একা থাকি, সে সকাল থেকে শুরু হয় আমাদের লাইফস্টাইল, আর তন্ময় ফেরে 9:30, 10টা, 10:30টার সময়। তো এই সময় অনেক সময় আপস অ্যান্ড ডাউনস চলছে, কখনো শরীর ভালো আছে, কখনো এনার্জি নেই, কখনো অস্বস্তিকর লাগছে, কখনো হালকা হালকা ফিভার আছে বা কোল্ড কাফ লেগেই আছে, এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে। এই সব মিলিয়ে না কখনো কখনো আমার ভালো লাগছে, কখনো কখনো আমি যেন হয়তো সেই এনার্জি পাচ্ছি না। তো এই সময় বাড়ির সাপোর্টের থেকেও যদি মায়ের সাপোর্ট পাওয়া যায়, আমার মনে হয় সবচেয়ে বেস্ট। কিন্তু আনফর্চুনেটলি আই এম নট দ্যাট মাচ অফ লাকি কি এখন আমার সঙ্গে আমার মা থাকবে, কিন্তু যাদের রয়েছে সঙ্গে রয়েছে বা যারা মায়ের কাছে গিয়ে থাকতে পারছো, সত্যি খুবই ভালো ব্যাপার। বাকি চলো, এই তো একটা ফেজ গেল, এখনো 2টো ট্রাইমস্টার, নতুন একটা ট্রাইমস্টারে মানে প্রবেশ করলাম। এখান থেকে হয়তো আরও নতুন নতুন কিছু চ্যালেঞ্জেস আসবে, কিছু আসবে, ধীরে ধীরে অবশ্যই আমি শেয়ার করব। আর অনেকদিন পর আমি ব্লগ নিয়ে এসেছি, এবার থেকে আমি একটু যখন সুস্থ মনে করছি নিজেকে, তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো।
তো আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে, যদি কিছু হলেও একটু হলেও ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আবারও।